আচ্ছা, প্রথম লেকচারে আমরা পড়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রা এর মধ্যে পার্থক্য, তাই না? এই দুটি অ্যালজেব্রার হ্যাঁ মধ্যে পার্থক্য করেছিলাম। আমাদের প্রথম লেকচারে আমরা দুটি এই পার্থক্য পড়ে আমরা শেষ দিয়েছিলাম। তো এটা আমাদের সবারই তো মনে আছে, তাই না? জিশান, বলো দেখি প্রথম লেকচারে কি পড়েছি। স্যার, প্রথম লেকচারে স্যার হলো বুলিয়ান সর্বশেষ। অ্যালজেব্রা সম্পর্কে স্যার ধারণা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, সর্বশেষ আর স্যার শেষ হলো করেছিলাম কি দিয়ে? এই বুলিয়ান অ্যালজেব্রা হলো দশমিক ভগ্নাংশের পার্থক্য। আচ্ছা, আমি এটাই শুনতে যাচ্ছি, সীমা আবার বলো। স্যার। আমরা শেষ করেছিলাম কি দিয়ে? যে বুলিয়ান আলজেব্রা আর দশমিক পার্থক্য। অ্যালজেব্রা, দশমিক অ্যালজেব্রার পার্থক্য এটাই। আচ্ছা, তালহা আশরাফ। হ্যাঁ তালহা আশরাফ, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, তো আমরা সর্বশেষ আমরা পড়েছিলাম প্রথম লেকচারে বুলিয়ান অ্যালজেব্রা ও দশমিক অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। আমাদের দ্বিতীয় লেকচার আমরা শুরু করব বুলিয়ান চলক, বুলিয়ান চলক। তারপরে আমরা শিখব বুলিয়ান ধ্রুবক। এরপরে আমরা শিখব বুলিয়ান পূরক। তো মোটামুটি আমরা এতটুকু আমরা আগে শিখি, তারপরে আমরা পরবর্তী আমাদের অপারেশনে যাব। বুলিয়ান চলকটা আসলে কি? চলক বলতে আমরা কি বুঝি, এটা কি তোমরা কারোর মধ্যে কি জানা আছে? কেউ একজন বলতে পারবা চলক বলতে কি বুঝি এবং ধ্রুবক বলতে কি বুঝি? এমনি সাধারণভাবে বলো, কেউ একজন বলো দেখি, চলক বলতে কি বুঝি, ধ্রুবক বলতে কি বুঝি? যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে, বুলিয়ান চলক। যে রাশির মান পরিবর্তনশীল, তাই না? সেই হ্যাঁ, তাকে কি বলে? চলক বুলিয়ান চলক। চলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যে রাশির মান, জিরো অথবা ওয়ান তাকে এই রাশির মান আচ্ছা জিরো না, অথবা আমি বলছি স্বাভাবিকভাবে সাধারণভাবে বলছি, যে যে রাশির মান পরিবর্তনশীল সেটা হচ্ছে কি চলক, আর যে রাশির মান পরিবর্তনশীল না, পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থাকে, সেটা হলো কি ধ্রুবক। ধ্রুবক। স্বাভাবিকভাবে আমরা জানি, তাই না? হুম। এখন আমরা যদি আমাদের এই বুলিয়ান ফাংশনে যদি আমরা হিসাব করি বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে সেটা এমনি সাধারণভাবে যেটা বলি একই অর্থ প্রকাশ করে প্রায়, একটু হয়তো আমরা আলাদাভাবে এটা আমরা এক্সপ্রেস করতে পারি। সেটি হলো যে বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। তাহলে বুলিয়ান বীজগণিতে বা বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান সময়ের পরিবর্তন। সাথে পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক চলক। বলে। তাহলে সময়ের সাথে যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চলক বলে। যেমন আমরা যদি লিখি যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এই যে এ আর এই যে বি, এগুলো এক একটি চলক। এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এখানে এ আর হচ্ছে বি, এগুলো এক একটি চলক। আর এই চলকগুলোর মান আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় এর ভ্যালু, এটা হয় জিরো, না হয় কত, ওয়ান। বির ক্ষেত্রে একই, হয় জিরো, না হয় ওয়ান। এখানে আমাদের চলক এ বি সি ডি ই এফ জি এরকম আমরা ধরতে পারি, এক্স ওয়াই
এগুলো আমরা ধরতে পারি। এগুলোর মান কি হবে? হয় 0 হয়, না হয় 1 হয়। তোমরা এখন একটু মিউট করে রাখো, সীমা একটু মিউট করে রাখো তোমাদের উপর। হ্যাঁ, ওকে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক। আমি আবার বলছি, বুলিয়ান বীজগণিতে, অ্যালজেব্রা মানে তো বীজগণিত, তাহলে বুলিয়ান বীজগণিতে যে রাশির মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। আমি কি ঠিক বলেছি, বা তোমরা বুঝতে পারছো কিনা? বুলিয়ান বীজগণিতে যে রাশির মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। এক্স ইকুয়াল টু, আমরা লিখেছি এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এক্ষেত্রে এই এ আর এই যে বি, এগুলো এক একটি চলক। আর এগুলোর মান কি হয়? হয় 0 হয়, না হয় 1 হয়। বুলিয়ান বীজগণিতে চলকের মান হয় 0 অথবা 1 হয়। তাহলে ক্লিয়ার এ পর্যন্ত? একজন বলো। নুসরাত, তুমি কি বুঝতে পারছো? সীমা বলো, বুঝতে পারছো কিনা? জি নুসরাতের স্যার, নেটওয়ার্ক। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। এরপরে এবার আমরা আসি বুলিয়ান ধ্রুবক। একইভাবে আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে পরিবর্তন বুলিয়ান হয় না। ধ্রুবক বলে। হ্যাঁ, পরিবর্তিত হয় না। ঠিক আছে। যেমন আমরা যদি বলি এখানে যে এক্স সমান, এখানে 1+0 লিখে দিই আমরা, 1+0। এখানে এই যে 1ও একটা ধ্রুবক, আবার 0ও কিন্তু একটা ধ্রুবক। অর্থাৎ এই যে 0 আর হচ্ছে 1, এগুলো এক একটি ধ্রুবক হিসেবে চিহ্নিত। তাহলে বুলিয়ান বীজগণিতে বা বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তিত হয় না, যা তাই থাকে, সেটাই হলো কি? বুলিয়ান ধ্রুবক। তাহলে এই যে 0, 1, এগুলো এক একটি ধ্রুবক। এরপর আসি আমরা বুলিয়ান ধ্রুবক। পূরক। বুলিয়ান পূরকে আমরা আসি। বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান, একটি হলো 0 আর একটি হলো 1। বুলিয়ান অ্যালজেব্রায় দুটি মান, একটি হলো কি 0 আর একটি হলো কি 1। ওয়ান। বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের দুটি মান, একটি হলো 0 আর একটি হলো কি 1, তাই না? এগুলোকে একটি অপরটির পূরক বলা হয়। যেমন 0-এর পূরক পূরক কত? 1। আবার 1-এর পূরক কত? 0। বুঝতে পারছি কি? শূন্য। মানে 0-এর পূরক কত হবে? 1। Yes. আবার 1-এর পূরক কত হবে? 0। বুঝতে পারছো? এখন এই পূরক চিহ্ন আমরা বিভিন্ন ভাবে আমরা Yes. উপস্থাপন করি। ঠিক আছে। একটা যেমন এখানে যদি 0-এর পূরক এভাবে লিখতে পারি, তাহলে 0-এর পূরক সমান কত? 1। আবার 1-এর যদি পূরক আমরা লিখি, এটা সমান কত? 0। এবং এগুলোকে আমরা বিভিন্ন লিখতে পারি, যেমন এখানে এই যে 0-এর যে পূরক ইকুয়াল টু 1, আবার এই যে 1-এর পূরক ইকুয়াল টু কত? 0। এই হলো আমাদের বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক। আমরা এই তিনটা আবার দেখি, এক পাশ থেকে আমরা বলি যে বুলিয়ান স্যার, বীজগণিতে। হ্যাঁ, বলো। স্যার ওই যে তাল্লা স্যার লাইন আছে একটু add দেন। ও তো লাইনে তো আছে, তো ও তো দেখাচ্ছে ওকে। স্যার ওরে স্যার ক্লাস থেকে বলে বের হয়ে গেছে, পরে আবার ঢুকছে, ওই অ্যাকসেপ্ট করতে বলতেছে স্যার। আচ্ছা আচ্ছা, দেখতেছি, দাঁড়াও। তো লেখা দেখতে পারতেছে না, খালি কথা শুনতেছে। আচ্ছা, কই তাহলে তো আছে, তো লাইনে তো আছে। তাহলে ওকে স্যার ও- বের হয়ে যেতে বলো, বের হয়ে আবার আবার ঢুকতে বলো। ওটা ও শো করতেছে, ওকে তো শো করতেছে, ক্লাসে আছে, এটা শো করতেছে। ওকে ওকে আবার বের হয়ে যেতে বলো, বের হয়ে আবার ঢুকতে বলো, আচ্ছা মেসেঞ্জারে স্যার। বলে দাও। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা।
তাহলে আমরা দেখো বলি যে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। যেমন এক্স ইকুয়াল টু এ প্লাস বি, এক্ষেত্রে এও একটি চলক, বিও একটি চলক। আবার এগুলোর যোগফল এই যে এক্স, এটাও আমরা এখানে চলক হিসেবে আমরা এখানে এক্সপ্রেস করতে পারি। তাহলে এই যে এ এর ভ্যালু, এই যে এ এর ভ্যালু শূন্য হতে পারে, আবার এক হতে পারে। বি এর ভ্যালু শূন্য হতে পারে, এক হতে পারে। আচ্ছা, এবার বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান অ্যালজেব্রায় সময়ের সাথে যে রাশির মান অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কি আসে, এখানে ওয়ান আসে। পরিবর্তিত থাকে। যেমন এই যে শূন্য, এক, এগুলো এক একটি ধ্রুবক। বুলিয়ান পূরক, আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় দুটি সম্ভাব্য মান থাকে, একটা শূন্য আর একটা হচ্ছে এক। তাহলে একের পূরক, শূন্যের পূরক এক, একের পূরক শূন্য, এবং এই পূরককে আমরা কি দ্বারা এক্সপ্রেস করি, উপরে বার চিহ্ন দিই আমরা, অথবা আমরা এই যে ডট চিহ্ন দিই। এভাবে আমরা বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তাহলে এ পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। সবাই তো ক্লিয়ার? জিশান বলো, জি ক্লিয়ার কিনা এ স্যার। ব্যাপারে? ওকে, সীমা স্যার সীমা বলো, সীমা ক্লিয়ার এ ব্যাপারে? এই যে আমরা বুলিয়ান চলক, ধ্রুবক এবং পূরক শিখলাম, ক্লিয়ার তো নাকি? জি স্যার। তালহা আশরাফ ক্লিয়ার? বলুন। জি স্যার। তালহা আশরাফ, স্যার আমি তো তুমি কিছুই বুঝলাম তুমি না। মাঝখানে একটু, হ্যাঁ তুমি মাঝখানে একটু গ্যাপ ছিলে, কারণ তুমি তখন নেটওয়ার্ক সমস্যার জন্য বুঝতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই, রেকর্ডিং ক্লাস তোমাদের দিয়ে দেবো, তোমরা দেখতে পারে। নুসরাত, তুমি যতটুকু দেখছো কি বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেট এখন, প্রবলেম হইতাছে। হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা হতে পারে। আমার এখানে তো সমস্যা নাই, সমস্যা তোমাদের এখানে হচ্ছে। আমরা এখন, জি স্যার, কারেন্ট নাই। কারেন্ট নেই না? না না, কারেন্ট এখন, কারেন্ট 10:30 বাজে, কারেন্ট নেই এখন। কারেন্ট 11টার দিকে আসবে, তাই না? না যাই হোক, তারপর একটু, স্যার, হ্যাঁ, কারেন্ট নাই একটু, স্যার এখন এইদিকে। ওদিকে কোথায় কোথায় কারেন্ট নাই? আচ্ছা যাই হোক, শোনো, প্রাইভেটে। স্যার হ্যাঁ হ্যাঁ শোনো, প্রাইভেটে। এখন, আচ্ছা শোনো, তাহলে আমরা আহ, এখন শিখবো বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের মৌলিক যুক্তিমূলক অপারেশন রয়েছে। বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের মৌলিক যুক্তিমূলক অপারেশন রয়েছে। আমরা সেই অপারেশন গুলো নিয়ে একটু ডিসকাস করব। বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল ক্রিয়া বা প্রক্রিয়া হয় এদেরকে আসলে যুক্তিমূলক অপারেশন বলা হয়। আর এই বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র তিনটি মৌলিক যুক্তিমূলক প্রক্রিয়া রয়েছে। সেগুলো হলো কি, অ্যাড, আমাকে এটা কথা বলতে হবে না, কথা বলতে হবে। এটা বোর্ড। অ্যাড এটা হলো কি যোগ, বুঝে নিয়ে এটা বুঝতে হবে না। যোগ, তারপরে আছে গুণ, সেটা হচ্ছে কি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, আর একটা হচ্ছে কি পূরক, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় তিনটি মৌলিক যুক্তিমূলক প্রক্রিয়া রয়েছে। সেগুলো কি কি, অ্যাড মানে যোগ, গুণ হচ্ছে মাল্টিপ্লাই, আর হচ্ছে কি পূরক হচ্ছে কি কমপ্লিমেন্ট, এই তিনটি। আর এই যুক্তিমূলক অপারেশন সমূহের এই যোগকে আমরা, এই যে যোগ যেটা, এটাকে আমরা আসলে এক্সপ্রেস করি কি দিয়ে, অর দিয়ে। এটা হচ্ছে কি অর। তারপরে যে গুণ যেটা রয়েছে, এই গুণটা হলো কি আমরা এক্সপ্রেস করি অ্যান্ড দিয়ে, ঠিক আছে? আর এই যে আমাদের পূরক রয়েছে যেটা কমপ্লিমেন্ট, এটাকে আমরা এক্সপ্রেস করি কি নট দিয়ে, না, ঠিক আছে? তাহলে ঠিক। এটাকে আমরা অর অপারেশন বলি। এই যে অ্যাড যেটা যোগ করি আমরা, এটা অর অপারেশন। আর যেটা আমরা গুণ করি সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন। আর যেটা যে আমরা পূরক, যেটা যে পূরকের যে কাজ করে সেটা হচ্ছে কি নট অপারেশন। বুঝতে পারছি কি? জি স্যার। এখন এই অর এর চিহ্ন যেটা, সেটা আমরা এইভাবে লিখি, এই যে অর এর চিহ্নটা এরকম, আর এই যে অ্যান্ড এর চিহ্ন হলো কি এরকম।
আর যেটা আমাদের এই পূরকের চিহ্ন সেটা হলো এই যে এইরকম। তাহলে এই অর এর চিহ্ন হলো কি এটা, আর এন্ড এর চিহ্ন হলো এটা, আর পূরকের চিহ্ন হলো এটা। আবার দেখো অর এর চিহ্ন হলো কি এরকম, আর এন্ড এর চিহ্ন হলো কি এর উল্টাটা, আর পূরকের চিহ্ন হলো কি এই যেটি। ঠিক আছে, বুঝতে পারছো? জি এখন স্যার। আমরা এখন আমাদের এই বুলিয়ান যে স্বতঃসিদ্ধ রয়েছে, এখানে যোগের স্বতঃসিদ্ধ, গুণের স্বতঃসিদ্ধ, এবং পূরকের স্বতঃসিদ্ধ, আমরা এগুলো একটু দেখবো। আমরা যদি বুলিয়ান স্বতঃসিদ্ধ সম্পর্কে আমরা ধারণা নেই, তাহলে আমরা বলতে পারি যোগ ও গুণের জন্য বুলিয়ান অ্যালজেব্রার বিশেষ কিছু নিয়ম সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর এই নিয়মগুলোকে বলা হয় কি বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধ আমরা দেখো, আর স্বতঃসিদ্ধ যদি আমরা করতে যাই, আমরা তাহলে কি করতে পারি, আমি এটা মুছে দিচ্ছি এখান থেকে। তোমরা একটু মিউট করে রাখো। যেমন লজিক্যাল অর অপারেশন, এটা মুখস্থ রাখবো একবারে। লজিক্যাল অর অপারেশন, এটা হলো কি যৌক্তিক, সরি, যৌক্তিক, এই তোমরা একটু মিউট করে রাখো। যৌক্তিক যোগের ক্রিয়া। এরপরে লজিক্যাল এন্ড অপারেশন, এন্ড অপারেশন, এটা হলো কি যৌক্তিক গুণের ক্রিয়া। যৌক্তিক গুণের ক্রিয়া। এরপরে লজিক্যাল নট অপারেশন, এটা কি যৌক্তিক পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়া, এই তিনটার মধ্যে কি কি আছে? যেমন যোগের 4টি নিয়ম মেনে চলে। যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা, কথা বলো না তোমরা, এই ইয়া নুসরাত মিউট করে রাখো। mute করে রাখো। নুসরাত মিউট করে রাখো। এই মাইকে আর ওইখানে একটা ক্লিক করে দেখবো যে লাল কি চলে আসবে, দাগ চলে আসবে। আল্লাহর সব দুজন মিউট করে রাখো। তাহলে যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সমস্ত নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যোগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে যে যোগ চিহ্ন ব্যবহার করা হয় তা প্রচলিত যোগের চিহ্ন কিন্তু না। বুলিয়ান অ্যালজেব্রায় এই যোগ চিহ্নকে লজিক যোগ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এখানে দেখো যে লিখবো 0 + 0, এটা সমান হচ্ছে 0। এই যে এখানে যোগ চিহ্ন ব্যবহার করেছি, এই যোগ চিহ্ন কিন্তু আসলে আমাদের প্রচলিত যোগ সেই যোগ না, কিন্তু এটাকে বলা হয় অর বলা হয়, এই যোগ চিহ্নটাকে অর বলা হয়। এরপরে 0 + 1 = কত? 1। এবার 1 + 0 = কত? 1। 1 + 1 = কত? 1। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে 0 + 0, 0 + 1 এবং 1 + 0, এই তিনটা কিন্তু আমাদের স্বাভাবিক যে বীজগণিতের নিয়ম সেই বীজগণিতের নিয়ম মেনে চলছে। বাট
আমাদের এখানে এই যে শেষেরটা যে চতুর্থ নম্বর এই যে চতুর্থ নম্বর যেটা, এটা কিন্তু স্বাভাবিক বীজগণিতের নিয়ম মেনে চলে। আসলে এখানে এই ওয়ান কিন্তু ওয়ান না, এখানে ওয়ান হচ্ছে কি ট্রু প্রকাশ করে। আর জিরো হলো কি, এখানে যে এই যে জিরো, এটা জিরো, বা এই যেখানে জিরো এখানে জিরো, এই জিরো গুলো ফলস প্রকাশ করে। আর একটা ওয়ান হচ্ছে সত্য প্রকাশ করে, আর জিরো হলো কি মিথ্যা প্রকাশ করে। তাহলে ওয়ান কি প্রকাশ করে? সত্য, জিরো মিথ্যা। অথবা ওয়ান প্রকাশ করে বিদ্যুতের উপস্থিতি, আর জিরো হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের জিরো অর জিরো ইকুয়াল টু কত? এই যে জিরো, জিরো অর ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। ওয়ান অর জিরো ইকুয়াল টু কত? ওয়ান। ওয়ান অর ওয়ান ইকুয়াল টু কত? ওয়ান। এখানে যোগ চিহ্ন কিন্তু ওয়ার প্রকাশ করে। আসলে এটি কিন্তু আমাদের স্বাভাবিক যে যোগ, এই স্বাভাবিক যোগের মধ্যে কিন্তু না। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে যোগ, সেটা প্রকাশ করে। তাহলে এই চারটা আমরা কিন্তু অবশ্যই ভালো মতো মুখস্থ রাখবো, যে আমরা মনে রাখার জন্য আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু। অর্থাৎ যোগের ক্ষেত্রে ন্যূনতম একটা যদি আমাদের ওয়ান থাকে, তাহলে আমাদের আউটপুট ওয়ানই আসবে। সবগুলোই যখন জিরো, তখনই একমাত্র এলো আমাদের জিরো আসবে। এবার গুণের ক্ষেত্রে আমরা যাই। এটা হলো জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু কত? জিরো। ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু কত? জিরো। ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। এখানে দেখো, আমাদের স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম তিনটা কিন্তু, এই যে এই প্রথম তিনটা এমনি স্বাভাবিকভাবেই প্রথম তিনটা না, আমাদের এখানে সবগুলোই আর কি, সবগুলোই দেখো এখানে ওয়ান ইন্টু ওয়ান, এই যে ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ ওয়ান আমরা যদি 100টা ওয়ান যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ওয়ান আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে বীজগণিতের নিয়ম, সেই বীজগণিতের নিয়ম কিন্তু মেনে চলছে। এবং আমাদের এখানে লজিকের যে নিয়ম, এই আর স্বাভাবিক যে আমাদের বীজগণিতের নিয়ম, এটা কিন্তু প্রায় একই। প্রায় বলতে কি আমাদের একই। জিরো ইন্টু জিরো তো জিরোই, ওয়ান জিরো ইন্টু ওয়ান, ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে? তাহলে যে গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রা যে সমস্ত নিয়ম মেনে চলে, তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। গুণের সময় বুলিয়ান চলকগুলোর মানের এই যে মানের মাঝে যে আমরা এই ডট ব্যবহার করছি, এই ডট কিন্তু আসলে এটা কিন্তু আসলে আমরা গুণ প্রকাশ করলেও এখানে এন্ড প্রকাশ করে। এখানে কি প্রকাশ করে? এন্ড। এই যে এন্ড প্রকাশ করে। তাহলে এই চারটা কিন্তু আমরা মনে রাখবো, যে জিরো ইন্টু জিরো ইকুয়াল টু কত? জিরো। জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো। ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু। এরপরে যদি আমরা নট অপারেশনে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা জিরো এর নট ইকুয়াল টু কত হবে? ওয়ান। আর ওয়ান এর নট ইকুয়াল টু কত হবে? জিরো। জিরো। লজিক্যাল নট অপারেশনে কি? যৌক্তিক পূরকের ক্রিয়ায় কি? এখানে জিরো নট ইকুয়াল টু কত? ওয়ান। আর ওয়ান এর নট ইকুয়াল টু কত? জিরো। তো আমাদের এই বুলিয়ান স্বতঃসিদ্ধ আমাদের কিন্তু অবশ্যই ভালো মতো মনে রাখতে হবে। এক্ষেত্রে লজিক্যাল অর অপারেশন, যৌক্তিক যোগের ক্রিয়া, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। দ্যাট মিনস এখানে জিরো হচ্ছে আমাদের ফলস প্রকাশ করছে, ওয়ান হচ্ছে ট্রু প্রকাশ করছে। অথবা জিরো হচ্ছে বিদ্যমান অনুপস্থিতি প্রকাশ করছে, আর ওয়ান হচ্ছে বিদ্যমান উপস্থিতি প্রকাশ করছে। সো আমাদের এখানে আমাদের স্বাভাবিক বীজগণিতের যে নিয়ম আমরা কথা বলি, ওইটা ওইটা হবে না। এখানে একটা বিষয় কিন্তু, আমরা স্বাভাবিক নর্মালি বলতে গেলে আমরা জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু ওয়ান, এই তিনটে আমাদের স্বাভাবিক বীজগণিতের নিয়ম মেনে চলছে। আর ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এখানে আসলে ওয়ান প্লাস আমাদের স্বাভাবিক বীজগণিত এখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু এই ওয়ান 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 কিন্তু এখানে টু প্রকাশ করছে, নট এখানে টু। এখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হবে। ওয়ান প্লাস ওয়ান শুধু না, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম অনেকগুলো অনেক যদি আমরা একত্রে যোগ করি, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা ওয়ানে আসবে। এই এবং লজিক্যাল এন্ড অপারেশনের ক্ষেত্রে আমরা জিরো ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান। এখানে আমাদের স্বাভাবিক বীজগণিতের নিয়ম অনুসারেও দেখা যায় আমাদের এই ভ্যালুগুলি পাই। কিন্তু এখানে যদিও স্বাভাবিক বীজগণিতের নিয়ম এখানে অনুসরণ করা হয়নি, এটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রার যে আহ, বীজগণিত, সেটাই এখানে প্রকাশ। আচ্ছা, লজিক্যাল নট অপারেশনে কি হবে? জিরো নট ইকুয়াল টু ওয়ান, ওয়ান নট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এইগুলো খুব ভালো মতো মুখস্থ। জিশান বলো, বুঝতে পারছো কি? স্যার জি স্যার, বুঝতে পারছি। সীমা বলো, স্যার আলহা বুঝছি। বলো। আলহা বুঝতে পারছো? জি স্যার। এখন এখানে আমাদের আরেকটি টার্ম আছে, সেটা হচ্ছে বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতি আমরা এখান থেকেই আলোচনা করতে পারি।
বুলিয়ান দ্বৈতনীতি হলো তোমার 0 এবং 1 পরস্পর বিনিময় করে। 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার করে। ওয়ার এবং অ্যান্ড পরস্পর বিনিময় করে, যেমন ওয়ার এর পরিবর্তে অ্যান্ড, অ্যান্ড এর পরিবর্তে ওয়ার। বিষয়টা হলো এরকম যে এখানে আমরা এখানে যে 0 আমরা নিচ্ছি, এখানে 0, এখানে 0 এখানে নিচ্ছি, এখানে 0 পরিবর্তে 1 আসছে। আবার এখানে আমাদের এই যে এখানে আমরা 1 নিচ্ছি, এখানে 0 নিচ্ছি, আবার এখানে 1 1 নিচ্ছি। মানে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে এখানে ব্যবহার করছি। এক্ষেত্রেও তাই করেছি। আর এখানে যেমন আমরা 0+0 নিচ্ছি, আর এখানে ওয়ার এখানে ইউজ করেছি। এখানে এখানে আমরা কি করছি, এখানে ওয়ার ইউজ করেছি। আর এখানে কি, এখানে অ্যান্ড ইউজ করেছি। এই মানে এখানে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন করে আমরা এখানে কি ইন্টু চিহ্ন দিচ্ছি, গুণ চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, আবার এখানে প্লাস চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে। তো এখানে গুণ চিহ্ন আছে, এখানে এখানে আমরা প্লাস চিহ্ন আছে। তো এরকম আর কি। আমরা কি করছি, এখানে বিনিময় করছি আর কি। এখানে শূন্যের পরিবর্তে আমরা এখানে শূন্য নিছি, এখানে এখানে আবার 1 নিছি, এখানে 1 নিছি, এখানে 1 নিছি। এক্ষেত্রে শূন্য নিছি, শূন্য এখানে 0 × 1 নিছি, 1 × 0 নিছি। এই যে এখানে 0 × 1, এই যে তারপরে যেখানে এই যে 1 কত, 0, এখানে 1 × 1 নিছি। ঠিক আছে, এখানে কি হয়েছে যে 0 এবং 1 পরস্পর কি বিনিময় করছে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 নেওয়া হয়েছে এবং 1 এর পরিবর্তে 0 নেওয়া হয়েছে। আর আরেকটা হলো কি, ওয়ার এর পরিবর্তে অ্যান্ড নিছি, অ্যান্ড এর পরিবর্তে অন নিছি। এটি হলো আসলে কি বুলিয়ান দ্বৈতনীতি। অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়মটি হলো কি দ্বৈতনীতি। অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই বলা হয় কি দ্বৈতনীতি। যেমন 1 আর 1 যোগ করলে কি হয়, এখানে 1। এই সমীকরণে আমরা 1 এর পরিবর্তে 0 এবং প্লাসের পরিবর্তে যদি আমরা ডট এখানে ইউজ করি, 1 এর পরিবর্তে আমরা 0 নিলাম, প্লাসের পরিবর্তে যদি আমরা ডট ইউজ করি, তাহলে 0 × 0 মানে এখানে 0। এটি একটা বৈধ সমীকরণ, তাই না? এখানে বলা হয়েছে, আমি একটু তোমাদের আরেকটু বোঝা দিই, যে 1 + 1 = মনে করো 1। তো আমরা এই 1 এর পরিবর্তে আমরা 0 নিলাম, যেমন 0 প্লাস, সরি এখানে 0 নিলাম, আর হলো এই 0 দিলাম, এই প্লাসের পরিবর্তে আমরা এখানে ডট নিলাম, ইন্টু নিলাম, আর এখানে 0 এর পরিবর্তে 0 নিলাম, কত 0। এটা তো আমাদের এই যে এখানে আছেই, 0 × 0। ঠিক আছে, আবার এখানে 0 কত নেওয়া হয়েছে, এখানে 0 × 0 0 তো আমরা এই 0 এর পরিবর্তে যদি আমরা 1 নেই, 1 × 1, 1 নিলাম, 1 নিলাম, এই ইন্টুর পরিবর্তে আমরা এখানে প্লাস নিলাম, এটা কত 1। এটা তো আমাদের এই যে এখানে আছে, এই যে নিয়মে যেখানে আছে। ঠিক আছে, এটা হলো আমাদের কি দ্বৈতনীতি। এটা হচ্ছে কি বুলিয়ান দ্বৈতনীতি। বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। কি বললাম, যে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য যে দুইটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাকে বুলিয়ান দ্বৈতনীতি বলে। অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি বলে, এটা আমরা বলবো। অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি বলে। অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি বলে। জিশান বলো, দ্বৈতনীতি কি? অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি বলে। ঠিক আছে, জিশান বলো তো, জি স্যার। বলো দেখি। স্যার এন্ড অর এর যৌক্তিক অ্যান্ড ও সম্পর্কে স্যার অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি। নিয়ম নীতিকে কি বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। দ্বৈতনীতিকে আবার ক্লিয়ার করবো, আবার বুঝাই ক্লিয়ার দেন করার স্যার। দরকার আছে, আবার বোঝাই দেবো। জি স্যার, আরেকবার বুঝাই দেন। দ্বৈতনীতিটা হলো যে আমাদের এই যে অ্যান্ড এবং অর অপারেশন যে রয়েছে, এই অ্যান্ড অর অপারেশনের ক্ষেত্রে, যেমন অর অপারেশনের ক্ষেত্রে 0+0 = কত 0, 0+1 = কত 1, 1+0 = কত 1, 1+1 = কত 1। আর আমাদের এই যে লজিক্যাল অ্যান্ড আছে কি, 0 × 0 = কত 0, 0 × 1 = কত 0, 1 × 0 = কত 0, 1 × 1 = কত 1। এখন এই যে এখানে দেখো, এই যে 0+0 = যে 0, এইখানে কি করা, এই এই 0-র পরিবর্তে আমরা 1 নিয়ে আসবো, তাহলে 1 নিয়ে আসলাম, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে আছে ইন্টু চিহ্ন, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে ইন্টু দিলাম, এখানে 0-এর পরিবর্তে আমরা 1 নিলাম, তাহলে এইটা কি হয়ে গেল, 1 হয়ে গেল। এইটি আমাদের অ্যান্ড অপারেশন আছে কিনা, এই যে অ্যান্ড অপারেশন এটা আছে। ঠিক আছে, তার মানে কি, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0 নিলাম, আর হলো কি, এই যে আমরা অপারেশন চেঞ্জ করলাম, এখানে প্লাস আছে, এখানে এখানে আমরা কি ইনটু নিলাম, এইটুকু। এটি তোমার হচ্ছে দ্বৈতনীতি।
তাহলে যদি বলা হয় যে দ্বৈত নীতি বলতে কি বুঝো, তখন আমরা কি করব? যে এন্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতি আসলে দ্বৈত নীতি। আমরা নিয়মটা আমরা কি লিখতে পারি? শূন্য ও এক পরস্পর পরস্পর বিনিময় করে। শূন্য ও এক পরস্পর বিনিময় করে, অর্থাৎ শূন্যের পরিবর্তে এক এবং একের পরিবর্তে এক শূন্য ব্যবহার করে। ঠিক আছে? শূন্যের পরিবর্তে এক, শূন্যের পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য ব্যবহার করে। অর এবং অ্যান্ড এটা পরস্পর বিনিময় করে। তাহলে আমরা দুইটার কথা বলতে পারি, যে শূন্য ও এক পরস্পর বিনিময় করে এবং অর ও অ্যান্ড পরস্পর বিনিময় করে। এই দুটো কথা বললেই হয়ে গেল। দ্বৈতনীতি বলতে কি? দ্বৈতনীতি আসলে আমাদের 6 নম্বর কোশ্চেনে আসে, অনুধাবনমূলক প্রশ্নে আসে। তাহলে আমরা এই প্রশ্ন উত্তর দেবো এভাবে, যে অ্যান্ড ও অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত নিয়ম নীতিকেই দ্বৈতনীতি বলে। ঠিক আছে? তো আমরা এখানে বলতে পারি শূন্য ও এক পরস্পর বিনিময় করে, আবার অর ও অ্যান্ড পরস্পর বিনিময় করে। ঠিক আছে? আর উদাহরণ হিসেবে আমরা কি যে কোনো একটা দেবো, এই যে আমি যেটা বললাম, যেমন শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু কত? শূন্য। এরপরে আমরা কি করলাম? এক, শূন্যের পরিবর্তে আমরা এক নিলাম, এই যে এক। আর এই যে এখানে আমরা দেখো, এই যে আমি আবার লিখছি এখানে, যেমন এখানে আছে কি শূন্য প্লাস শূন্য ইকুয়াল টু শূন্য। তো আমি কি করলাম? এখানে এক ইন্টু এক সমান কত? এক। এইটা তো আমাদের আছেই, এটা অর অপারেশন আছে। এটাকে যে আমরা শূন্যের পরিবর্তে আমরা এক নিলাম, এবং এই যে অরের পরিবর্তে যে আমরা যে ইন্টু নিলাম, ঠিক আছে, এইটা আমাদের আবার দেখতে হবে যে এন্ড অপারেশন আছে কিনা। এই যে আমাদের এখানে এন্ড অপারেশন আছে, এই জন্য আমরা কি করলাম? এখানে বলতে পারি যে এখানে দ্বৈত নীতি পালন হয়েছে। বুঝতে পারছি কিনা? সীমাকে বুঝতে পারছো? জি স্যার। তালহা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা বুলিয়ান দ্বৈত নীতি সম্পর্কে আমরা ধারণা লাভ করি। এবার আমরা বুলিয়ান উপপাদ্য আমরা লিখবো, শিখবো। এগুলো কিন্তু সব কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো সব যদি ঠিকঠাক মনে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো কোশ্চেনে তোমাদের হাতের বাইরে যাবে না, সবগুলো কোশ্চেন উত্তর তোমার পারবে। বুঝতে হবে ভালো মতো, এবং মনেও রাখতে হবে, ভালো মতো পড়তেও হবে, তাহলে পারবে। এবার আমরা বুলিয়ান উপপাদ্য লিখবো। বুলিয়ান উপপাদ্য, এই বুলিয়ান উপপাদ্য কিন্তু খুব ভালো মনে রাখতে হবে, ভালো করে। বুলিয়ান, তোমার নোটস করো না কেউ? উপপাদ্য। তো বুলিয়ান উপপাদ্য দেখো, আমাদের লজিক্যাল অর আছে, তারপরে হচ্ছে কি লজিক্যাল এন্ড আছে, তারপরে কি লজিক্যাল নট আছে, তিনটা। এখানে আমরা তাহলে লজিক্যাল যেটা ওয়ার, সেক্ষেত্রে আমরা আমরা একটা চলক নিলাম এ। তাহলে এই চলকের সাথে যদি আমরা জিরো যদি ওয়ার করি বা যোগ করি, তাহলে আমরা এ পাই। আবার এই চলকের সাথে যদি আমরা এক যোগ করি, তাহলে আমরা কি পাবো? এক পাবো। আবার এই চলকের সাথে যদি আমরা এ যোগ করি, তাহলে আমরা কি পাবো? এ পাবো। আবার এই চলকের সাথে যদি আমরা এই চলকের পূরক যোগ করি, তাহলে কি পাবো? আমরা ওয়ান পাবো। এটা হচ্ছে কি লজিক্যাল অর, অর্থাৎ এখানে আমাদের মৌলিক উপপাদ্য, এটা অবশ্যই কিন্তু আমাদের ভালো মতো মনে রাখতে হবে, আকার মুখস্থ রাখতে হবে। এরপরে লজিক্যাল এন্ড, এই চলকের সাথে যদি আমরা শূন্য যদি আমরা এখানে গুণ করি, তাহলে কি হবে? শূন্য। এই চলকের সাথে যদি আমরা এক গুণ করি, তাহলে আমাদের এক এ হবে। এই চলকের সাথে যদি আমরা এ যদি এন্ড করি, তাহলে বা গুণ করি, তাহলে কি এ হবে। আর এই চলকের সাথে যদি আমরা এই চলকের যদি আমরা পূরক গুণ করি, তাহলে কি হবে? জিরো হবে। আর এখানে এ চলকের ডাবল পূরক সমান কত হবে? এ হবে। এই এটা হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্যের মৌলিক উপপাদ্য। এগুলো কি মৌলিক উপপাদ্য? এটা কি মৌলিক উপপাদ্য। এই মৌলিক উপপাদ্যগুলো কিন্তু আমাদের একবার মুখস্থ রাখতে হবে। লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট। লজিক্যাল অর হলো এ প্লাস জিরো ইকুয়াল টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান। আর লজিক্যাল এন্ডে এ ইন্টু
0 ইকুয়াল টু 0, a ইন্টু 1 ইকুয়াল টু a ইন্টু a ইকুয়াল টু a ইন্টু a নট ইকুয়াল টু 0। আর লজিক্যাল নট অপারেশনে a ডাবল নট ইকুয়াল টু a। এগুলো কিন্তু আমরা অবশ্যই প্রমাণ করব, আমরা প্রমাণ করে দেখবো যে আসলে আমাদের এগুলো হয় কিনা। কারণ এখানে a এর ভ্যালু হয় 0 না হয় 1। তাহলে a এর ভ্যালু আমরা 0 একবার নিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা দেখব, তারপর আমরা রাইট হ্যান্ড সাইড দেখব, আবার আহ, আহ, 1 নিয়েও আমরা দেখব। দেখবো যে দেখা যায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। তো আমরা এইখানে আমাদের 9টি মোড এখানে উপপাদ্য আছে। তো 9টি উপপাদ্যকে আমরা ভালো মতো আমরা প্রমাণ করব, প্রমাণ করার চেষ্টা করব। এবং এর পাশাপাশি আমাদের কিছু আরো কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো। তো সেই উপপাদ্য এগুলো তোমরা মনে রাখবে এবং এগুলো আমরা প্রমাণও করবো। তো আমরা উপপাদ্যগুলো সবগুলো আমরা লিখে নিই আগে। তাহলে এখানে দেখো, আমরা এটা আবার একটু ভালো করে পড়ে নাই। বুলিয়ান উপপাদ্য, মৌলিক উপপাদ্য, লজিক্যাল অর কি আছে, a প্লাস 0 ইকুয়াল টু a প্লাস 1 ইকুয়াল টু 1, a প্লাস a ইকুয়াল টু a প্লাস a নট ইকুয়াল টু 1। আর লজিক্যাল এন্ড কি আছে, a ইন্টু 0 ইকুয়াল টু 0, a ইন্টু 1 ইকুয়াল টু a ইন্টু a ইকুয়াল টু a ইন্টু a নট ইকুয়াল টু 0। আর এখানে লজিক্যাল নটে কি আছে, a ডাবল নট ইকুয়াল টু। তাহলে আমরা এটা কিন্তু সবাই মনে রাখবো, মুখস্থ করার চেষ্টা করবো, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু আমাদের উপপাদ্য আছে, আমরা সেই উপপাদ্যগুলো আমরা লিখে নেই। তার পরবর্তী ক্লাসে আমরা কি করব, এই উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব। আচ্ছা, আমাদের এখন আরো কিছু উপপাদ্য আছে যেগুলো, যেমন বিনিময় উপপাদ্য। এগুলো মনে রাখবো, মুখস্থ রাখবো। বিনিময় বিনিময় উপপাদ্য কি আছে, তোমরা কেউ দাগ দিও না। বিনিময় উপপাদ্য হলো কি, a প্লাস বি সমান বি প্লাস এ, আর এ বি সমান বি এ। এটা হচ্ছে কি বিনিময় উপপাদ্য, বা এ ইন্টু বি সমান বি ইন্টু এ ইন্টু বি সমান বি ইন্টু এ। এটা হচ্ছে কি বিনিময় উপপাদ্য। এরপর অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য কি, এ প্লাস বি প্লাস সি এটা সমান কি হবে, এ প্লাস বি প্লাস সি। একটা হলো কি, এ ইন্টু বিসি সমান এ বি ইন্টু সি। এটা হলো আমাদের কি অনুষঙ্গ উপপাদ্য। আমরা এগুলো মুখস্থ রাখবো সব। বিনিময় উপপাদ্য হলো কি, এ প্লাস বি সমান বি প্লাস এ ইন্টু বি সমান বি ইন্টু এ। আর অনুষঙ্গ উপপাদ্য কি, এ প্লাস বি প্লাস সি এর দুই পাশে ব্র্যাকেট ইকুয়াল টু এ প্লাস বি দুই পাশে ব্র্যাকেট প্লাস সি। এরপরে এ ইন্টু বিসি, বিসি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে, আবার এ বি ইন্টু সি অর্থাৎ এ বি ফার্স্ট ব্র্যাকেট। এগুলো হলো আমাদের কি অনুষঙ্গ উপপাদ্য। এরপরে আমাদের আছে সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যের মধ্যে যেমন এ ইন্টু এ প্লাস বি এটা সমান কত এ, আবার এ প্লাস এ বি সমান এ, আবার এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি, করে এ নট প্লাস এ বি সমান এ নট প্লাস বি, এরপরে এ প্লাস এ নট ইন্টু বি নট সমান এ প্লাস বি নট। এগুলো আমাদের কি সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য কি, এ ইন্টু এই যে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ, আবার এ প্লাস এ বি সমান কত এ, আবার এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি, আবার এ নট প্লাস এ বি সমান এ নট প্লাস বি, আবার এ প্লাস এ নট ইন্টু বি নট ইকুয়াল টু কত এ প্লাস বি। তাহলে আমাদের যে বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, সহায়ক উপপাদ্য, এই উপপাদ্য আমরা অবশ্যই ভালো মতো মুখস্থ রাখার চেষ্টা করব।
ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে কি বিভাজন উপপাদ্য। দেখো, বিভাজন উপপাদ্য, বিভাজন বিভাজন উপপাদ্য কি হচ্ছে, এ প্লাস বিসি সমান এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে কি বিভাজন উপপাদ্য এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই উপপাদ্যটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের সরল করার ক্ষেত্রে এই উপপাদ্যটা লাগবে। আমাদের এখানে সবগুলো উপপাদ্যই ভালো মতোই লাগবে, তবে এটা খুব ভালো মতো তোমরা মনে রাখবে, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। আরেকটা হলো, এখানে দেখি এ ইন্টু বি প্লাস সি, এটা সমান এ বি প্লাস এসি। আচ্ছা, এই হলো আমাদের উপপাদ্য। বিভাজন উপপাদ্য আর একটা আছে, আমরা এখানে লিখছি যে এ নট প্লাস এ বি নট, এটা সমান কি হবে, এ নট প্লাস বি নট। তাহলে আমাদের এই যে বিনিময় উপপাদ্য, এই যে অনুসঙ্গ উপপাদ্য, সহায়ক উপপাদ্য এবং বিভাজন উপপাদ্য, এই সবগুলো উপপাদ্য আমাদের কিন্তু ভালো মতো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কি সীমা, মনে রাখতে পারবা? জিশান, কালহা, মনে রাখতে পারবো তো এগুলো নাকি? এগুলো মনে রাখতেই হবে, জি স্যার, পারবো স্যার। রাখতেই হবে, হ্যাঁ, খুব ভালো মতো মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা আজকে যতটুকু করেছি এ পর্যন্ত রাখবো। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আবার আমাদের পরবর্তী লেকচারে আমরা এরপরের থেকে আমরা আমাদের এই যে উপপাদ্যগুলো লিখলাম, এই উপপাদ্যগুলো আমরা কি করব, আমরা প্রমাণ করব। কি তাহলে, হ্যাঁ, শুনতে পাচ্ছ? সীমা, শুনতে পাচ্ছ? জি স্যার। সীমা, ওকে। তো অনেকে তোমরা হয়তো নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো অনেকে না বুঝতে পারো, লেখা তো সবাই দেখতে পাচ্ছ, তাই না? ঠিক আছে। জি স্যার। তো আমরা আজকের মতো এখানে শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো